গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। জানিয়ে সবাই ভয় পাচ্ছিল, এবার সেটাই হতে চলেছে পশ্চিমবঙ্গে। এখন পুরো পশ্চিমবঙ্গের মানুষের মুখে একটাই কথা, সেটি হলো এসআইআর। এখন সবার মনে একটাই প্রশ্ন, এবার কি হবে? সরকার কি কিছু মানুষকে তাড়াতে চাইছে দেশ থেকে? আর যে ভয়টা সকলের মনে, সেটা কি ভোটার লিস্টে নাম না থাকা, নাকি কাগজপত্র না দেখানো? 2002 সালের লিস্টে যাদের নাম নেই তাদেরকে এখন দেশ ছাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এসআইআর নামের নতুন প্রক্রিয়া আসলে কি? এটা কি সাধারণ ভোটার লিস্ট আপডেট, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো পরিকল্পনা? কেন এসআইআর নিয়ে এত আলোচনা? কোন কোন নথি থাকলে আপনার ভয় নেই? কেনই বা হঠাৎ করে আবার আতঙ্ক ছড়ানি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? আমি আগেই বলে দিচ্ছি যে কাউকেই দেশ ছাড়তে হবে না। দয়া করে এই গুজবে কান দেবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো যে ভয়টা সত্যি কি আছে, নাকি ভয়টা তৈরি করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ আমরা এমন বিষয় নিয়ে কথা বলবো যা তোমাদের সকলের জানাটা দরকার। অনেকেই জানেন না যে ঠিক কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। সবার মুখে শুধু একটাই কথা, এসআইআর। আচ্ছা, এই এসআইআরটা কি? সত্যি কি এর মধ্যে কোনো আতঙ্কের কারণ রয়েছে? মানুষের মনে এখন ভয়, সন্দেহ, বিভ্রান্তি তিনটি কাজ করছে একসাথে। সে ভয়ের পেছনে হয়তো লুকিয়ে আছে রাজনীতিরই কোনো খেলা। অবাক হচ্ছেন তো? কারণ দুই বিরোধী দল যেভাবে কথা বলছে তাতে মানুষ আতঙ্ক হতে বাধ্য। এখন অবস্থা এমন যে পুরো বিষয়টাই একেবারে জোট পাকিয়ে গেছে। আসলে এসআইআরটা কি? এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকা পর্যালোচনা ও নবায়ন প্রয়াস। এই প্রক্রিয়ায় পুরনো তালিকা থেকে ভুল, ডুপ্লিকেট, অবৈধ নাম মুছে দেওয়া হয়, নতুন করে ভোটারদের নাম যোগ করা হয়, ঠিকানা, পরিচয় ও বয়সের তথ্য যাচাই করা হয়। দীর্ঘদিন ধরে ভারত সরকার দাবি করে আসছে দেশে নাকি বহু অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এখন যদি মানবতার দিক থেকে দেখি, তাহলে বলা যায় যে কোনো দেশে যুদ্ধ বিধ্বস্ত বা বিপদে পড়া মানুষ আশ্রয় চাইতেই পারে। আর আমাদের ভারত বহুবার এই মানবিকতা দেখিয়েছে। যেমন ধরো 1970 বা 71 সালের সময় যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, অসংখ্য শরণার্থী ভারতে প্রবেশ করেছিল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, যারা তখন ভয় ও নির্যাতনের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাদের ভারত আশ্রয় দিয়েছিল মানবতার খাতিরে, মানুষত্বের খাতিরে। কারণ বাংলাদেশ তখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী, তাই সেই সংখ্যালঘুদের পাশে দাঁড়ানি ছিল আমাদের নৈতিক কর্তব্য। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে সেই দেশ থেকে সংখ্যালঘু মানুষ যদি বিনা অনুমতিতে কোনো কারণ ছাড়াই ভারতে প্রবেশ করে, তাহলে সেটি তো দেশের অর্থনীতি ও ভারসাম্যের ওপর বিশাল চাপ ফেলবে। ভারত তো এক গণতান্ত্রিক দেশ, আর ইতিমধ্যেই জনসংখ্যা বিপুল হারে বাড়ছে, আর সেই বৃদ্ধি ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলছে। ভারত সরকারের বক্তব্য অনুযায়ী যে প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করা হয়, যেখানে মূলত কাজটি হয় যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া আর নতুন ভোটারদের নাম যুক্ত করা। কিন্তু এবার একই প্রক্রিয়ায় তৈরি হয়েছে আর এক নতুন ধাপ, এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সরকারের দাবি এই ব্যবস্থা আনা হয়েছে এই কারণে যে বহু অবৈধ অনুপ্রবেশকারী ভোটার এই ভোটার তালিকায় ঢুকে পড়েছে, যারা নাকি সীমান্ত পেরিয়ে ভারতে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্যে আধার কার্ড, ভোটার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট তৈরি করে ফেলেছে। আর তাতেই দেশের অর্থনীতি ও প্রশাসনিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এখন হয়তো তোমার মনে একটি প্রশ্ন আসতেই পারে যে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি তো কেন্দ্র সরকারের আয়ত্তে হয়, তাহলে এসব কি করে হয়? কিন্তু বন্ধু, আসল সমস্যা লুকিয়ে রয়েছে সিস্টেমের গভীরেই। আর এই কারণেই এসআইআর মাধ্যমে খুঁজে দেখা হবে কারা সত্যি ভারতের প্রকৃত ভোটার ও কারা ভারতের প্রকৃত ভোটার নয়। নির্বাচন কমিশনের কথা এর আগে বহুবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল, কিন্তু এবার এই যে এসআইআর হতে চলেছে, সেটির প্রক্রিয়াটা একদম ভিন্ন হবে। কারণ এই প্রক্রিয়াটি বেশি কঠোর ও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। নইলে দেশের ভেতর থাকা অসংখ্য অবৈধ অনুপ্রবেশকারীর যে ভোটার লিস্টে নাম রয়েছে সেটি চিহ্নিত করা সম্ভব হবে না। এর আগে বিহারেও এমনই প্রক্রিয়া চালানো হয়েছিল, যেখানে কিছু রাজনৈতিক দল সেটি আপত্তি জানালেও শেষ পর্যন্ত সেই কাজটি সম্পূর্ণ হয়েছিল। কমিশনের দাবি সেই প্রক্রিয়ায় বহু ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল। নির্বাচন কমিশন পরিষ্কার
জানিয়ে দিয়েছে যে যদি যদি এই ভোটার তালিকা সংশোধন বা হালনাগাদ না করা হয় তাহলে কোনো রাজ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর তাই 2026 সালের নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়া একেবারে জরুরি হয়ে উঠেছে। আর নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই এসআইআর ছাড়া কোনো মতেই ইলেকশন সম্ভব নয়। আর তাই এই প্রক্রিয়া শুরু করতেই হয়েছে এবং সেই কারণেই 4 নভেম্বর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশেষ নিবিড় সংশোধন অভিযান এসআইআর। অর্থাৎ নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটার তালিকাকে আরও নির্ভুল, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে চালু হয়েছে এই উদ্যোগ। অঞ্চলগুলির মধ্যে রয়েছে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পন্ডিচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 15 কোটিরও বেশি ভোটারের তথ্য যাচাই করা হবে। 4 নম্বর থেকে শুরু হয়েছে এই সংশোধন প্রক্রিয়া। আপাতত আপনাদের কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই। সকল ভোটারদের বাড়িতে গিয়ে বিএলওরা আপাতত ফর্ম প্রদান করবেন। আর যে কাজ শুরু হয়ে গিয়েছে, আর আপনাদের ওখানে যদি না হয়ে থাকে তো কিছুদিনের মধ্যে আপনাদের এখনো বিএলওরা আসবে এবং বাড়িতে আপনাদের ফর্ম দিয়ে যাবে। যারা বাড়ির বাইরে থাকেন বা অন্য জেলায় অবস্থান করছেন কোনো কাজের ক্ষেত্রে, তাদের জন্য এই একই ব্যবস্থা থাকবে। আর কমিশন জানিয়েছেন যে খুব শীঘ্রই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন, যদিও এখনো তা শুরু হয়নি। সমস্যাগুলি সমাধানের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। বন্ধুরা, এর আগে 2002 সালে ঠিক এই একইভাবে এসআইআর চালু হয়েছিল, আজ থেকে প্রায় 22 থেকে 23 বছর আগে। এবার সেই সময়ের 2002 সালের ভোটার তালিকার সাথে এবছরের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। কারণ দুটি তালিকাতে একই রয়েছে। একই সঙ্গে দেখা হচ্ছে যে বর্তমান ভোটার তালিকা তাদের বাবা বা মার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কিনা। আর যদি মিল পাওয়া যায়, যদি আপনাদের বাবা মার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে শুধুমাত্র এনুমারেশন ফর্ম পূরণ করলেই আপনার কাজ শেষ। কোনোই বাড়তি কাগজপত্রের প্রয়োজন পড়বে না আপনার। কিন্তু যাদের তথ্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে নথি বা প্রমাণপত্র দেখাতে হবে। রাজ্যের সব অর্থাৎ 298টি বিধানসভা আসনের যত ভোটার রয়েছে সকলের বাড়িতেই এই ফর্ম বিএলওরা নিয়ে যাবে। আর এই প্রক্রিয়া শুরু হয়েছে 4 নভেম্বর থেকে আর চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এরপর 9 ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত ভোটার তালিকা। যদিও তারপরে কারো কোনো অভিযোগ থাকে তাহলে জানাতে হবে 8 ডিসেম্বর থেকে 9 জানুয়ারির মধ্যে। এরপর 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ খতিয়ে দেখা ও যাচাই প্রক্রিয়া। আর অবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। তাহলে আশা করি তোমাদেরকে এই পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। কিন্তু কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে এই এসআইআর বিষয়টি যেন একটি বড় নাটক হয়ে দাঁড়িয়েছে। তবে সত্যি বলতে এ আর নতুন কিছু নয়, কারণ দেশে এখন যেন একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। যখনই দেখবে যে কোনো সরকারি প্রক্রিয়া শুরু হোক না কেন, সেটা নিয়ে শুরু হয়ে যায় রাজনীতি। এবং স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের দুপ্রান্তে থাকে তৃণমূল ও বিজেপি। আর এরই মাঝে থাকে আর এক বিশেষ দল, যারা নিজেদের বুদ্ধিজীবী সমাজ বলে পরিচয় দেয়। আর তাদের কাজ হলো জল মাপা, অর্থাৎ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। লোকের বুঝবে কান দেবে না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তারা এই বিরোধিতা কেন করছেন, কার স্বার্থে করছেন। আর আমরা সাধারণ মানুষ কি সত্যি বুঝতে পারছি এই ইস্যুর আসল অর্থটা? আসলে এখন রাজ্যের বাতাসে একটা জিনিসই ছড়িয়ে পড়েছে পুরোপুরিভাবে। কি বলতো সেটা? সেটা হলো আতঙ্ক আর ভয়। প্রতিটি মানুষের মনে আতঙ্ক আর ভয় ছড়িয়ে রয়েছে। কিন্তু আতঙ্ক আর ভয় পাওয়ার কি আছে আতঙ্ক আর ভয় পাওয়ার? কে বলছে আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাহলে বুঝি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমি যাব কোথায়? আবার কেউ ফিসফিস করে বলছে সবই নাকি রাজনীতি, ভয় দেখানোর খেলা। মানে মানুষের মনে এখন শুধু প্রশ্নই আর প্রশ্ন। আসলে কি ঘটছে? এই এসআইআর কি সত্যি আতঙ্কের কারণ, নাকি এটা কেবলমাত্রই রাজনৈতিক চাল? অন্যদিকে এক পক্ষ বলছে ভয় না পেতে, আরো বলছে আর ভয় পেলেই তো বোঝা যাবে তুমি দেশের লোক নও। এসব হচ্ছে কি? এসব ধরনের কথাই লোকের মনে আরো বিভ্রান্তি জাগাচ্ছে, আতঙ্ক আনছে, ভয় আনছে, যেখানে বিষয়টা এত বড় কিছুই না। মানুষ জানতে পারছে না তারা কি বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে। একদল বলছে যে এটা শুধুমাত্র একটি সাধারণ প্রক্রিয়া, আরেক দল বলছে মানুষকে ভয় দেখানোর এক প্রক্রিয়া। সত্যি বলতে কি, এই ভয়টা এখন বাস্তবের থেকেও বড় হয়ে উঠেছে। কারণ ভয়টা শুধু নথি হারানোর নয়, পরিচয় হারানোর ভয়।
এবার চলে জানা যাক এনুমারেশন ফর্ম নিয়ে। এনুমারেশন ফর্মে আপনার নাম, ভোটার কার্ডের ইপিক নম্বর, বাবা মায়ের নাম, ঠিকানা, পুরনো তালিকা যেমন 2002 সালের তালিকার সঙ্গে মিল আছে কিনা সব প্রশ্ন থাকবে। যদি আপনার নাম 2002 সালের তালিকায় না থাকে তাহলে আপনাকে হয়তো বাবা মায়ের নাম দিয়ে তথ্য দিতে হতে পারে। আর যাদের 2002 সালের তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রে সাধারণত অতিরিক্ত নথি লাগতে পারে। যাদের নাম নেই তারা আতঙ্কে থাকবেন না, তো জন্ম প্রমাণ, ঠিকানার প্রমাণ, নাগরিকত্ব প্রমাণ ইত্যাদি নথি দিতে হতে পারে। মূলত এই 11টি নথির কথা বলা হয়েছে, এগুলির মধ্যে যে কোনো একটি দিলেই হবে। আর যদি আপনি বাড়িতে না থাকেন, বাইরে কোথাও কাজের ক্ষেত্রে থাকেন, তাহলে অনলাইনে পরিষেবা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাচ্ছে, তো আপনি অনলাইনেও করতে পারেন। এর জন্য আপনার ইপিক নম্বর বা আধার লিঙ্ক মোবাইল নম্বর ইত্যাদি প্রয়োজন হতে পারে। ফর্ম জমা হওয়ার পর তারপরে সংশোধন ধাপ থাকবে, যেখানে আপনি চেক করতে পারবেন নাম আছে কিনা, ঠিক আছে কিনা, এবং সমস্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে 4ই নভেম্বর। ভোটার তালিকার চূড়ান্ত তারিখ হিসেবে বলা হয়েছে 7ই ফেব্রুয়ারি, যা আমি আগে বলেছিলাম। কিন্তু এখন মেন প্রশ্ন কি বলতো? এখন প্রশ্নটা উঠেছে, সব থেকে যেটা বড় প্রশ্ন, সেটা হলো মতুয়া আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে। মতুয়া হলো এমন একটি সম্প্রদায় যাদের সম্পর্কে প্রতিটি বাঙালির জানা দরকার। এই সম্প্রদায়ে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তাদের মতো মেধাবী ব্যক্তিরাও ছিলেন। বাংলা ভাষা ও শিক্ষার জন্য তারা যে লড়াইটা করেছেন না, সেটা ইতিহাস থেকে অনেকটাই আড়াল করে রাখা হয়েছে। কিন্তু কেন আড়াল করা হলো? তাদের অবদান নিঃসন্দেহে বিশাল, অমূল্যনীয়। তবে এই মতুয়া সম্প্রদায়ের অধিকাংশ মানুষই বাংলাদেশ সীমান্ত থেকে এসেছেন। এখন প্রশ্ন হলো তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? আর তার জন্য আমাদের একটু ইতিহাসের পাতায় ফিরে তাকাতে হবে। যখন ভারতবর্ষ নামের একটি মাত্র দেশ ছিল, আর যেটার অংশ ছিল আজকের ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, সবটাই একসাথে ছিল ভারতবর্ষ। 1946 বা 1947 সালের আগে পর্যন্ত পুরো ভূখণ্ডটাই ভারতবর্ষ ছিল। তারপর দেশ ভাগ হলো, ধর্মের ভিত্তিতে এই বিভাজন ঘটেছিল। হিন্দু আর মুসলিমদের আলাদা করে দেওয়া হলো। যদিও বা আরো 5টি ধর্মের মানুষ, যেমন জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, তাদেরকেও ভারতেরই নাগরিক ধরা হয়েছিল। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যারা তখন দেশ ছেড়ে আসতে পারেননি তারা চাইলে পরে ভারতবর্ষে এসে নাগরিকত্ব পেতে পারে, যদি তারা সেই সময়কার কোনো সরকারি কাগজপত্র সঙ্গে আনতে পারে এবং সিএএ আইনের আওতায় আবেদন করে। এখন প্রশ্ন আসছে মাথায় যে সিএএ এটা আবার কি? পুরোটাই বুঝিয়ে বলছি। এখন আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু এখনো অনেকেই সেই আবেদন করেননি। হয়তো তারা জানেনও না যে সিএএ আসলে এটা কি। তুমি যদি এখনো সিএএ এটা বুঝে না থাকো, তাহলে তুমি শুধুমাত্রই রাজনীতির কথায় বিভ্রান্ত হচ্ছ। যদি তোমার কাছে সত্যি প্রমাণ থাকে যে তুমি বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ী হয়েছো, তাহলে সিএএ তে আবেদন করো আর ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাও। কিন্তু যদি তোমার কাছে সঠিক প্রপার পেপার থেকে থাকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তাহলে তোমাকে ভারতীয় জনগণ হিসেবে মেনে নেওয়া হবে এবং ভারতীয় জনগণ হিসেবে তোমাকে স্বীকৃতি দেওয়া হবে। সিএএ এটার মানে কি? সিএএ এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর মূল উদ্দেশ্য হলো 2019 সালে প্রণীত সিএএ অনুযায়ী যে সকল হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান মানুষ পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছে এবং নিপীড়নের শিকার হয়েছে, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ এই আইনটি হলো মতুয়া, রাজবংশী, নামশূদ্র এবং পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু উদ্ধাস্তুদের জন্যই তৈরি। এই আইনটি মূলত এই 6টি ধর্মের জন্যই। আর মুসলিম সম্প্রদায় যারা পরে এসেছিলে তাদের ভয় পাবার কিছু নেই। তোমরা ভেবো না তোমাদের দেশ ছাড়ানি হবে, কোনো কিছুই না। এসব ভুল মন্তব্যে কখনোই কান দিও না। দেশভাগের সময় বলা হয়েছিল যে যারা ভারতে থাকতে চায় তারা ভারতে থাকবে, ধর্মের ভিত্তিতে যারা অন্য দেশ বেছে নিতে চায় তারা সেদিকে যাবে। যে মুসলিম সম্প্রদায়রা তখন ভারতে থেকে গিয়েছিল তারা দেশের নাগরিক, তারা আমাদেরই ভাই। তবে এখানে বলা হয়েছে যে যদি পরে কেউ বাংলাদেশ থেকে ভারতে আসে, তাহলে তারও প্রমাণ ভারতের কাছে থাকতে হবে। আর অবশ্যই আছে, কারণ তার না থাকলে তার বাবা মা বা তার দাদু দিদা হয়তো পশ্চিমবঙ্গে নয় অন্য কোনো রাজ্যে সেই রেকর্ড রয়েছে। কারণ একসময় বাংলাদেশ ভারত একই অংশ ছিল, তাই সেই পুরনো কাগজই প্রমাণ হিসেবে ধরা হবে। কিন্তু নাগরিকত্ব পেতে হলে সিএএ এর আওতায় আবেদন করতে হবে। যদি তুমি মুসলিম হও তাহলে তোমার জন্য আলাদা প্রক্রিয়া রয়েছে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি ভারতে থাকার যোগ্য কিনা। তুমি যদি
ব্যবসার কাজে এসে থাকো বা অন্য কোনো কাজে বা স্টাডির ক্ষেত্রে, তো তোমাকে ভারতে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু তার জন্য তোমাকে প্রপার পেপার দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি ভারতীয় ছিলে। এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়া। সেটা তো আমরা সকলেই জানি, যাদের নাগরিকত্বের কাগজ নেই তারা যেন নতুনভাবে নাগরিকত্ব সংশোধন করতে পারে। যাদের কাছে জাতি প্রমাণপত্র, জন্ম সনদ, এডুকেশন সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড কিছুই নেই, তাদের পরিবারগত রেকর্ড খুঁজে বের করা হবে। শুধু ভারতে এসে একটি ভোটার কার্ড, একটি আধার কার্ড বানিয়ে ফেললেই তুমি ভারতের নাগরিক হতে পারবেন না। এটা আমি দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলিমের ক্ষেত্রে বলছি। এটা তো আর মামা বাড়ির আপ্যায়ন নয় না, তুমি হঠাৎ আসলে আর তোমাকে দেশের নাগরিকত্ব দেওয়া হলো। কারণ এখন যেটা নিয়ে সকলে কথা বলছে যে সব জায়গাতেই ভুয়ো নথির ছড়াছড়ি। দেখো বন্ধুরা, এসআইআর নিয়ে নানা রকম গুজব ছড়ানি হচ্ছে, কিন্তু তোমরা দয়া করে কারো কথায় কোনো কান দিও না। কাউকেই তাড়ানো হচ্ছে না বা কাউকে ভয় দেখানো হচ্ছে না। এসআইআর মানে কোনো আতঙ্ক না। আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। এসআইআর হলো ভোটার লিস্ট কারেকশন প্রসেস। আগেও হয়েছে, এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। কিন্তু এই সময়টা তুমি পারলে তোমার কাগজপত্র পুরোপুরিভাবে ঠিক রাখো, তাহলে পরবর্তীকালে তোমারই ভালো হবে। কারণ পরবর্তীকালে তোমার যে কাজে থাকবে তার কোনো অসুবিধা হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। এটা একেবারে স্বাভাবিক প্রশাসনিক কাজ, যেন তোমার নাম, তথ্য আর ঠিকানা সঠিক থাকে সরকারি রেকর্ডে। তোমার ভোট তোমারই অধিকার, তাই ফর্মালিটি যেটুকু আছে সেটা পালন করাও তোমার কর্তব্য বটে। আর এই প্রক্রিয়ায় কোনো ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি হবেও না, অথচ ভোটার তালিকায় তোমার নামটি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে। তাই ভয় একেবারেই নয়, এখানে দরকার সচেতনতার। যদি কোথাও কিছু না বোঝো, অফিস রয়েছে, সরকারি ওয়েবসাইট রয়েছে, বাড়িতে বিএলও আসছে, এদের কাছে শোনো, পুরো বিষয়টা শোনো, তাদের কাজ এটা। কিন্তু গুজব নয়, তথ্যের ওপর বিশ্বাস রাখো। এই দেশ, এই ভোট, এই অধিকার সবটাই আমাদের। তাই ধর্ম নিয়ে ভেদাভেদ করো না। ধর্ম শেখায় আমাদের পথ চলা। ধর্ম কখনো বলে না জাতিভেদ করো, কিন্তু আমরা সেটাই করে বসি। তাই শান্ত থেকো, সচেতন থেকো। তাই গর্বের সঙ্গে বলো আমরা ভারতীয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে তোমার মতামত জানাও। সবাইকে শেয়ার করো ও সবাইকে সচেতন করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি আছি তোমাদের সাথে। ভালোবাসা রইল। আমি কৃষ্ণ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।